হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আগের চারটে ভিডিওতে আমরা এনশিয়েন্ট ইন্ডিয়া বা প্রাচীন ভারত মোটামুটি পুরোটা কভার করে ফেলেছি। আজকের এই ভিডিওটাতে 5 নম্বর পার্টে কী হবে, বিশেষ কিছু ছোটো ছোটো রাজবংশ আছে, ছোটো বলা যাবে না, মানে কিছু রাজবংশ আছে যেগুলো নিয়ে খুব একটা চর্চা করা হয় না, তবে এখান থেকেও কিন্তু এসএসসি বলো আরআরবি বলো খুব বেশি প্রশ্ন আসছে। তো আজকে সেই সমস্ত ছোটো কিন্তু ইম্পর্টেন্ট রাজবংশগুলো সম্পর্কে আজকে আমরা জেনে নেবো এই ভিডিওতে। তাহলে আজকে আমাদের পুরো এনশিয়েন্ট হিস্ট্রি কভার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো আমরা শুরু করছি বাতাবি চালুক্য বংশ দিয়ে, ঠিক আছে। বাতাবি চালুক্য বংশের সময়কাল ছিল, এদের রাজত্বকাল ছিল 543 থেকে 757 খ্রিস্টাব্দ অবধি। ঐতিহাসিক পটভূমি কী ছিল? দাক্ষিণাত্যে বাকাটাকদের পর চালুক্য বংশের উত্থান ঘটে। বাকাটাক বংশ যেটা বলেছিলাম গুপ্তদের সমসাময়িক ছিল বাকাটাক বংশ। তো এই বাকাটাকদেরই সামন্ত ছিল এই চালুক্য, ফিউডেটরি ছিল। তো বাকাটাকদের মানে যখন বাকাটাক বংশের পতন হয় ধীরে ধীরে, তখন চালুক্য বংশে তাদের উত্থান হতে শুরু করে। তাদের রাজধানী আর মূল কেন্দ্র কী ছিল? চালুক্যরা কর্ণাটকের বিজাপুর জেলার বাদামি বা বাতাপিতে তাদের প্রধান ঘাঁটি এবং রাজধানী স্থাপন করেছিল। বংশের উৎপত্তি কি? মানে চালুক্যরা নিজেদের মনু বলা হয় হিন্দু শাস্ত্রে। প্রথম যে মানুষের আবির্ভাব হয়েছিল তাকে মনু বলা হয়েছিল। তো চালুক্যরা নিজেদের সেই মনুর বংশধর বলতো, মানে চন্দ্রবংশীয় হিসাবে নিজেদের পরিচয় দিত, দাবি করতো। প্রতিষ্ঠাতা ছিল এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী বা পুলকেশী ওয়ান। তিনি বাদামি বা বাতাবিকে রাজধানী করে একটা ছোট্ট রাজ্য গড়ে তুলেছিলেন। এবার কয়েকজন ইম্পর্টেন্ট রাজাদের সম্পর্কে জেনে নিই এই চালুক্যদের। সবার প্রথম হলো কৃতিবর্মন। প্রথম কৃতিবর্মন বা কৃতিবর্মন ওয়ান, তিনি বনবাসীর রাজা ছিলেন কদম্ব এবং বাস্তারের রাজা ছিলেন নল। বাস্তার যেটা ছত্তিশগড় অবস্থিত। এই দুজন রাজার রাজবংশের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং নিজের রাজ্যের যে সীমানা তাকে আরও বাড়িয়েছিল প্রথম কৃতিবর্মন। তারপর দ্বিতীয় পুলকেশী ছিল এই বংশের সবথেকে বিখ্যাত এবং শক্তিশালী রাজা। তিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন। আর তিনি কী করেছিলেন? নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের একটা বিরাট যুদ্ধ হয়েছিল, নর্মদার যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধে কিন্তু তিনি হর্ষবর্ধনকে পরাজিত করে দেন এবং হর্ষবর্ধনের যেই দক্ষিণাত্য জয়ের একটা স্বপ্ন ছিল সেটাকে কিন্তু তিনি ভেঙে দেন। আর তার সভাকবি রবিকীর্তি ছিল। রবিকীর্তির এই আইহোল প্রশস্তি থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি, এই ঘটনাটা জানতে পারি যে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়েছিল নর্মদা নদীর তীরে। তো মনে থাকবে, আইহোল প্রশস্তি কে লিখেছিল? দ্বিতীয় পুলকেশীর সভাকবি বা রাজসভার কবি রবিকীর্তি। তার বিদেশ নীতি সম্পর্কে একটু আমরা দেখে নিই। বিদেশ নীতি কী ছিল? 625 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় পুলকেশী কী করেছিল? পারস্যের রাজা দ্বিতীয় খসরুর দরবারে একজন দূত পাঠিয়েছিলেন এবং তার কাছ থেকেও একজন দূত গ্রহণ করেছিলেন। এবার হিউয়েনসাং যে কিনা হর্ষবর্ধনের সময়কালে উত্তর ভারতে এসেছিল। তো হিউয়েনসাং একইভাবে দ্বিতীয় পুলকেশীর দরবারেও কিন্তু ভ্রমণ করেছিল। তো হিউয়েনসাংয়ের আগমন হয়েছিল তার রাজত্বকালেই। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েনসাং চালুক্য রাজবংশে সফর করেছিলেন। তো এই গেল চালুক্যদের ব্যাপারে। এবার আমরা চলে আসি পল্লব বংশের ব্যাপারে। পল্লব বংশ আনুমানিক 645 খ্রিস্টাব্দের প্রেক্ষাপট। এই সময় কিন্তু পল্লবরা ধীরে ধীরে ক্ষমতায় এসেছিল। প্রতিষ্ঠাতা ছিল পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু এবং তাদের রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চিপুরম। প্রথম নরসিংহ বর্মন ছিলেন এই বংশের একজন অন্যতম শ্রেষ্ঠ এবং শক্তিশালী রাজা। পল্লব বংশের একজন শ্রেষ্ঠ শক্তিশালী রাজা কে ছিলেন? তাহলে প্রথম নরসিংহ বর্মন। এই প্রথম নরসিংহ বর্মনই কিন্তু মহাবলীপুরম নগরের প্রতিষ্ঠা করেছিলেন। মহাবলীপুরম নগর বা মামল্লমপুরম যার আর একটি নাম, এই নগরের প্রতিষ্ঠাতা করেছিলেন কিন্তু নরসিংহ বর্মন। আর তিনি মহাবলীপুরমে পাথর কেটে অসাধারণ সুন্দর রথের মতো ডিজাইনের রথ মন্দির বানিয়েছিলেন। আর এখানে 7টা রথ রয়েছে বলে 7 প্যাগোডাসও বলা হয়। তো এই 7 প্যাগোডা বা রথ মন্দির কে বানিয়েছিলেন? পল্লব রাজবংশের রাজা, একজন বিখ্যাত রাজা প্রথম নরসিংহ বর্মন। এবার চালুক্য এবং পল্লবদের মধ্যে কিন্তু একটা বড় সংঘাত হয়েছিল। কোথা থেকে শুরু হয়? প্রথমে পুলকেশী এবং মহেন্দ্র বর্মনের যুদ্ধের মাধ্যমে এই সংঘর্ষ চালু হয়। চালুক্যদের রাজা যে ছিল তৃতীয় পুলকেশী, খুব শ্রেষ্ঠ রাজা ছিল চালুক্যদের। সেই রাজা পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করে প্রথমে এবং তার রাজ্যের উত্তরাংশ দখল করে নেয়, উত্তরের যে অংশ সেটা দখল করে নেয়। এই প্রতিশোধ নিতে এই মহেন্দ্র বর্মনের পুত্র নতুন রাজা হয়েছিল তখন নরসিংহ বর্মন, তিনি চালুক্যদের ওপর পাল্টা আক্রমণ তৈরি করেন।
তিনি দ্বিতীয় পুলকেশীকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং নিহতও করেন যুদ্ধক্ষেত্রে। এভাবে তিনি দ্বিতীয় পুলকেশীকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং নিহত করেন এবং নিজের হারানো যে রাজ্য ছিল সেটা পুনরুদ্ধার করেন এবং পাশাপাশি চালুক্যদের যে রাজধানী বাতাপি ছিল সেটাও কিন্তু তিনি দখল করে নেন। এবার আমরা গুর্জর প্রতিহার বংশের সম্পর্কে একটু জেনে নিই। গুর্জর প্রতিহাররা শাসন করেছিল 730 খ্রিস্টাব্দ থেকে 1036 খ্রিস্টাব্দ অবধি। তাদের প্রারম্ভিক ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। এই বংশের গুর্জর প্রতিহার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন হরিচন্দ্র। তিনি উজ্জয়িনী বা মান্দাসোর অঞ্চল থেকে এসেছিলেন। আর তিনি কিন্তু আরব আক্রমণ প্রতিরোধ করেছিলেন। রাজস্থানের যে সিন্ধু প্রদেশ, রাজস্থানের ওই দিকে ওয়েস্টার্ন পশ্চিম দিকে সিন্ধু প্রদেশ থেকে ধেয়ে আসা আরবদের আক্রমণ কিন্তু সফলভাবে রুখে দিয়েছিলেন প্রতিহাররা। তারপর গুর্জর প্রতিহার বংশের একজন খুব বিখ্যাত শাসক ছিলেন নাগভট্ট ওয়ান। প্রতিহার রাজবংশের রাজনৈতিক ভিত্তি এবং ক্ষমতার আসল প্রতিষ্ঠা কিন্তু ঘটিয়েছিলেন এই প্রথম নাগভট্ট। বংশের ঐতিহ্য কি, প্রতিহাররা নিজেদের শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণের বংশধর বলে দাবি করতেন এবং যেহেতু শ্রীরামচন্দ্র সূর্যবংশীয় ছিল সেই জন্য তারাও নিজেদের সূর্যবংশীয় বলে দাবি করত। প্রথম নাগভট্টের পর দ্বিতীয় নাগভট্ট কিন্তু সিংহাসনে বসে কিছুদিন পর। তো তার আমলে প্রতিহারদের শক্তি আবার পুনরুজ্জীবিত হয়। তিনি মুঙ্গেরের কাছে বাংলার যে রাজা ধর্মপাল, একজন বাংলার শক্তিশালী রাজা ছিল ধর্মপাল, তাকে পরাজিত করেছিলেন। আর প্রতিহারদের প্রধান রাজধানী ছিল মহোদয়া বা কনৌজ। এবার ওয়ান অফ দ্য বেস্ট কিং যে ছিল প্রতিহারদের সে ছিল রাজা ভোজ বা মিহির ভোজ। তিনি রাজত্ব করেছিলেন 836 খ্রিস্টাব্দ থেকে 885 খ্রিস্টাব্দ অবধি। তার পরিচিতি প্রতিহার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এবং সবথেকে শক্তিশালী বা শ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ, যিনি ইতিহাসে মিহির ভোজ নামে পরিচিত। কনৌজ উদ্ধার করেছিলেন, পান রাজা দেবপালকে পরাজিত করে কনৌজকে পুনরায় নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনেন। তোমরা জানো রাষ্ট্রকূট এবং এই গুর্জর প্রতিহার এবং পালদের মধ্যে কিন্তু খুব 200 বছর ধরে একটা দ্বন্দ্ব চলেছিল, ত্রিশক্তি সংগ্রাম। তো কখনো রাষ্ট্রকূটদের হাতে চলে যেত কনৌজ, কখনো গুর্জর প্রতিহারদের হাতে, কখনো পালেরা দখল করে নিয়েছিল। শেষ পর্যন্ত রাজা ভোজ পালেদের হারিয়ে কিন্তু এই কনৌজে নিজেদের যেই ক্ষমতা সেটা কায়েম করেছিলেন। তার ধর্মীয় বিশ্বাস কীরকম ছিল? মিহির ভোজ ছিল ভগবান বিষ্ণুর পরম উপাসক বা ভক্ত, আর তিনি বিষ্ণুর সম্মানে আদি বরাহ নামে উপাধিটি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, রাজা ভোজ বা মিহির ভোজ বিষ্ণুদেবের সম্মানে আদি বরাহ উপাধি গ্রহণ করেছিলেন। এরপর বাংলার পাল রাজবংশের সম্পর্কে জেনে নিই, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো পালরা রাজত্ব করেছিল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ অবধি। তারপর সেন বংশের দিকে চলে যায় ধীরে ধীরে ক্ষমতা। তো কী হয়, পটভূমি কী ছিল? কনৌজে যখন শাসন করতো হর্ষবর্ধন, তখন হর্ষবর্ধন কিন্তু তার শেষের দিকে শশাঙ্ককে একটা যুদ্ধে পরাজিত করে এবং মেরে ফেলেছিল। তো শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর বাংলায় খুব অরাজকতা এবং বিশৃঙ্খলতা চলেছিল। এটাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয়। যেমন পুকুরে বড় মাছ সুযোগ পেলে ছোটো মাছকে খেয়ে নেয়, সেরকম যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদের উপর খুব অত্যাচার করত। তো এই মৎস্যন্যায়ের অবসান ঘটিয়েই 750 খ্রিস্টাব্দে বাংলার সমস্ত সামন্ত এবং সাধারণ মানুষ মিলে গোপালকে সিংহাসনে বসান। তো এটাই ছিল ভারতের ইতিহাসের প্রথম গণতান্ত্রিক বা নির্বাচন ভিত্তিক সিংহাসন লাভ। মানুষেরা নিজেরাই মিলে গোপালকে সিংহাসনে বসিয়েছিলেন, রাজ সিংহাসনে। আর এখান থেকে শুরু হয় পাল রাজবংশ। গোপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। তিনি ঔদন্তপুরীতে, যেটা বিহারে অবস্থিত, একটি বিখ্যাত বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছিলেন। তারপর গোপালের পুত্র ধর্মপাল ছিলেন এই বংশের অন্যতম শ্রেষ্ঠ এবং দূরদর্শী রাজা। তার আমলেই পালেরা উত্তর ভারতের রাজনীতিতে প্রধান শক্তি হয়ে ওঠে এবং ধর্মপালের মাধ্যমেই কিন্তু ত্রিশক্তি সংগ্রামে পালেরা জড়িয়ে পড়ে। তিনি কলৌজ দখলের জন্য গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূটদের সাথে দীর্ঘ লড়াইয়ে লিপ্ত হন। প্রতিহার রাজা বৎসরাজ এবং রাষ্ট্রকূট রাজা ধ্রুবের কাছে শুরুতে পরাজিত হলেও রাষ্ট্রকূটরা যখন দক্ষিণে ফিরে যায় তখন তিনি সেই সুযোগে কনৌজ জয় করে নেয়। তিনি কনৌজের সিংহাসনে নিজের পছন্দের লোক চক্রায়ুধকে বসান এবং দরবার করে উত্তরা পথ স্বামী উপাধি গ্রহণ করেন, মানে লর্ড অফ নর্থ ইন্ডিয়ার স্বামী, উত্তরা পথ স্বামী। তিনি বিহারের বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুর মহাবিহার, যেটা বর্তমান বাংলাদেশের পাহাড়পুর অঞ্চলে অবস্থিত, এই দুটি মহাবিহার কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বিহারের বিক্রমশিলা এবং
সোমপুর মহাবিহার, যেটা বর্তমান বাংলাদেশ অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য তিনি 200টি গ্রামও দান করেছিলেন। এরপর দেবপাল। ধর্মপালের পুত্র দেবপাল ছিলেন পাল বংশের সবথেকে শক্তিশালী এবং সামরিক দিক থেকে সবথেকে সফল রাজা। তার আমলে পাল সাম্রাজ্যের সীমানা সবথেকে বেশি বিস্তৃত হয়েছিল। তার সাম্রাজ্যের বিস্তার কীরকম ছিল, তিনি প্রাগজ্যোতিষপুর মানে বর্তমানে যে আসাম নর্থে, সেই আসাম, উড়িষ্যা, এই পুরো অঞ্চল জুড়ে তার রাজত্ব ছিল, আসাম থেকে উড়িষ্যা অবধি, মাঝখানে বাংলা তো ছিলই। এবং তিনি হুনদেরও পরাজিত করেছিলেন। প্রতিহার রাজা মিহির ভোজকে শুরুতে তিনি রুখে দিয়েছিলেন। তিনি রাজধানী পরিবর্তন করে মুঙ্গেরে নিয়ে যান, মুঙ্গারে স্থানান্তরিত করেন তার রাজধানী। আন্তর্জাতিক সম্পর্ক কীরকম ছিল, সুমাত্রা বা ইন্দোনেশিয়ার যে শৈলেন্দ্র রাজবংশের রাজা ছিল, সেই শৈলেন্দ্র রাজবংশের রাজা বালপুত্র দেবের অনুরোধে তিনি নালন্দা একটা বৌদ্ধ মঠ নির্মাণের জন্য 5টি গ্রাম দান করেছিলেন। এবার আরও কিছু পাল বংশের রাজাদের সম্পর্কে জেনে নিই। যেমন প্রথম মহিপাল, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয় একে। 10ম শতাব্দীর শেষে তিনি পাল বংশের গৌরব এবং হারানো রাজ্য পুনরুদ্ধার করেন, তাই তাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয়। রাজেন্দ্র চোলের বাংলা আক্রমণ হয়েছিল তার সময়। প্রথম মহিপালের রাজত্বকালে দক্ষিণ ভারতের বিখ্যাত চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলায় আক্রমণ করেছিলেন এবং এর সময় কিন্তু হয়েছিল খুব ইম্পর্টেন্ট কৈবর্ত বিদ্রোহ। দ্বিতীয় মহিপালের রাজত্বকালে উত্তরবঙ্গে যে বরেন্দ্রভূমি, জলপাইগুড়ি এবং আশেপাশের এলাকা, সেখানে কিন্তু ঐতিহাসিক কৈবর্ত বিদ্রোহ ঘটে এবং কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য কী করে পাল রাজাকে হত্যা করে। পাল রাজা প্রথম মহিপালকে হত্যা করে, কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য, মনে রাখবে এটা। প্রথম মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য পাল রাজাকে হত্যা করেছিলেন। এরপর রামপাল ছিল শেষ শক্তিশালী রাজা পাল বংশের। তিনি কৈবর্ত নেতা ভীমকে পরাজিত করেন এবং বরেন্দ্রভূমি উদ্ধার করেন এবং পাল বংশের শেষ গৌরব টিকিয়ে রাখেন। রামচরিত কাব্য লেখা হয়েছিল তার উপর ভিত্তি করে। রামপালের এই রাজ্য উদ্ধারের কাহিনী নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী তার বিখ্যাত রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন। মদন পাল এবং পাল বংশের অবসান। মদন পাল ছিলেন এই বংশের একদম শেষ রাজা, যার মৃত্যুর পর 12শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার সেন বংশের উত্থান ঘটে। ধর্মীয় অবস্থান কীরকম ছিল পালেদের? পাল রাজারা মূলত মহাযান বৌদ্ধ ধর্মের চরম পৃষ্ঠপোষক ছিলেন। তাদের আমলেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, এই নামটা মনে রাখবে, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি কী করেছিলেন, তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়েছিলেন বাংলা থেকে। তাদের সময় শিল্পকলাও কিন্তু খুব চরম শিখরে পৌঁছে গিয়েছিল। এই যুগে ভাস্কর্য এবং ব্রোঞ্জ শিল্পের অসাধারণ উন্নতি হয়েছিল। এই যুগে দুজন বিখ্যাত শিল্পী এবং ভাস্কর হলেন ধীমান এবং তার পুত্র বীরপাল। তো মনে থাকবে, পাল রাজারা মহাযান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল এবং তাদের সময় শিল্পকলার খুব উন্নতি হয়েছিল। আর এই যুগের দুজন বিখ্যাত শিল্পী ছিলেন ধীমান এবং তার পুত্র বীরপাল। তো এনশিয়েন্ট হিস্ট্রি ছিল এই অবধি। এখানে তোমার এনশিয়েন্ট হিস্ট্রি শেষ হলো। পরের ভিডিও থেকে আমরা চালু করব মেডিয়েভেল হিস্ট্রি বা মধ্যযুগীয় ইতিহাস। তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাবে, সেখানে কুইজ দেবো, কুইজগুলো অ্যাটেন্ড করো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।